শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে একটু গন্ডগোল হয়ে গেছে। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ওর ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এটা কোনো কথা? সালমান শাহ নিহতের মামলা যেন বারবার ইউটার্ন নিচ্ছে। এবার জানা যাচ্ছে সামিরার সাথে মনোমালিন্যের কারণে অভিনেত্রী শাবনূরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সালমান শাহ। এমনকি শাবনূর নাকি এক পর্যায়ে গর্ভবতীও হয়ে পড়েছিল। আসলে কি শাবনূরের গর্ভে সালমানের সন্তান ছিল? পরবর্তীতে সেই গর্ভের সন্তানের ভাগ্যে কি জুটেছিল? এ বিষয়ে কি বলছেন সামিরা? শাবনূরেরই বা এ বিষয়ে মতামত কি? এসব চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালমান শাহ মৃত্যুর আগে ডন সামিরার প্রেম যেমন ওপেন সিক্রেট ছিল, তেমনি শাবনূরের সাথে সালমান শাহর প্রেমের সম্পর্ক লোকমুখে বারবার শোনা গেছে। কিন্তু কোনো এক অজানা কারণে বারবার সালমান শাহর পরিবার এই ঘটনাটিকে এড়িয়ে গেছে। শাবনূরও কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি। সালমানের সিনেমার এক প্রযোজক নাম না প্রকাশের শর্তে দাবি করেন 1996 সালের 15 জুলাই সালমান শাহ শাবনূরকে নিয়ে ভারতে গিয়েছিল। সালমান শাহর হাতে তখন প্রায় 27টি ছবি ছিল। প্রায় সবগুলো ছবিতে শাবনূরের সঙ্গে সালমান শাহর জুটি ছিল। সালমান শাহ ভারত থেকে দেশে এসে শাবনূরকে নিয়ে 1996 সালের 1 আগস্ট সিঙ্গাপুর গিয়েছিল। সিঙ্গাপুর গিয়ে শাবনূর সালমান শাহকে জানিয়েছিল যে সে প্রেগন্যান্ট। সিঙ্গাপুরে তারা একটি হোটেলে ছিল, সেখানে শাবনূরের বাবা ও ভাই গিয়েছিল। শাবনূর সালমান শাহকে বিয়ে করার জন্য চাপ দিয়েছিল। সালমান শাহ কৌশলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বিষয়টি আমাকেও বলেছিল। এদিকে প্রযোজকের ওই দাবির সাথে একমত হয়েছেন সামিরাও। এক জবানবন্দিতে সামিরা বলেন, শাবনূর আমাদের বাসায় আসতো, আমি তা পছন্দ করতাম না। এর আগে সালমান শাহ শাবনূরকে নিয়ে কক্সবাজারে একটি আউটডোর শুটিংয়ে গিয়েছিল। সেখানে শাবনূর আর সালমান শাহকে হোটেল উপলের একটি রুমে আটকে দেওয়া হয়েছিল। শাবনূরের মা ও আমার শাশুড়ি সালমান শাহকে শাবনূরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য খুবই আগ্রহী ছিল। যদিও সালমান শাহর মা নীলা চৌধুরীর দাবি ভিন্ন। নীলা চৌধুরী ভাষ্য, শাবনূর বিভিন্ন বিষয়ে সালমানের ওপর নির্ভর করতেন। প্রয়োজনের সময় সালমান তাকে সহযোগিতা করতেন। তবে তাদের এই ঘনিষ্ঠতাকে কেউ কেউ ভিন্নভাবে উপস্থাপন করেছেন বলে মনে করেন তিনি। তার মতে সেখান থেকে সালমান শাবনূরের প্রেমের গুঞ্জন তৈরি হয়। শাবনূরও এর আগে একাধিকবার সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তার ভাষায় সালমান ছিলেন তার শ্রদ্ধেয় বড় ভাই ও জ্যেষ্ঠ সহশিল্পী। তাদের সম্পর্ককে ঘিরে কিছু মানুষ ও সংবাদকর্মী মুখরোচক গল্প তৈরি করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। এসব গুঞ্জন তার দীর্ঘ ক্যারিয়ারে কষ্টের কারণ হয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে সামিরা আরও বিভিন্ন কথা বলেন। সেখানে তিনি সালমান শাহকে ইমন নামে সম্বোধন করেছেন। সামিরা বলেন, 1992 সালের 20 ডিসেম্বর ইমনের সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহের পর হতে আমি স্বামীর ঘরে ঘর সংসার করে আসছিলাম। ইমনের মা আমাকে মারধর করত, তাই ইমন গ্রিন রোডের বাসা ছেড়ে ইস্কাটন রোডে বাসা ভাড়া করে আমাকে নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করে। আমি চট্টগ্রাম গেলে 1996 সালের 31 আগস্ট ইমন ও সালমানের এক ভাই বিল্টু এবং খলনায়ক ডন আমাকে আনার জন্য চট্টগ্রাম গিয়েছিল। 1996 সালের 1 সেপ্টেম্বর ডন চলে আসে। আমি 3 সেপ্টেম্বর ইমনের সঙ্গে ঢাকায় আসি। শাবনূর সালমান শাহ জুটি খুব জনপ্রিয় ছিল। শাবনূর ইমনকে ফোন করত এবং বাসায় আসত। আমারও ইমনের সঙ্গে শাবনূরের খুব ভালো সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। 1996 সালের 5 সেপ্টেম্বর ইমন উত্তরায় একটি শুটিংয়ে গিয়েছিল। শুটিং শেষে বিকেল 6:30টার সময় এফডিসিতে আসে এবং আমাকে সেখানে যাওয়ার জন্য ফোন করে ইমন। আমি তখন আমার শ্বশুরকে নিয়ে এফডিসিতে যাই। সেখানে একটি রুমে ছবির ডাবিং চলছিল। ডাবিংয়ের ফাঁকে শাবনূর বারবার ইমনকে জড়িয়ে ধরছিল এবং বিভিন্ন অশালীন আচরণ করছিল। এতে আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম এবং সেখান থেকে চলে আসার চেষ্টা করছিলাম। আমি এ সম্পর্কে বাধা দিলে ইমন আর শাবনূরের সঙ্গে নতুন করে ছবি করবে না বলে বাদল খন্দকারের সামনে একটি কন্ট্রাক্ট ছেড়ে ফেলে দিয়েছিল। পরে রাত আনুমানিক 11:30 থেকে 11:45টার সময় শাবনূর পরপর 2 বার ইমনের সিটিসেল মোবাইল ফোনে কল করেছিল। ইমন সিটিসেল মোবাইল ফোনটি নিয়ে তখন বাথরুমে গিয়ে চিৎকার করে কথা বলেছিল এবং তাকে আর যেন ফোন না দেয় বলে কথা শেষ করে দিয়েছিল। এরপর রাত অনুমান 12 ঘটিকার সময় ওই ফোনে শাবনূর আবারও একটি কল দিয়েছিল। ইমন তখনও বাথরুমে গিয়ে কথা বলেছিল।
ওই সিটিসেল ফোনটি শাবনুরই ইমনকে গিফট করেছিল। তখন আমি রাগ করে নিচে চলে গিয়েছিলাম। নিচে ডিউটিতে থাকা দারোয়ান দেলোয়ার ও খালিকদের ইমন বলে দিয়েছিল যে আমি যেন বাহিরে যেতে না পারি। পরে আমি বাসায় চলে আসি এবং কান্নাকাটি করি। তখন ইমন শাবনুরের দেওয়া গিফট একটি টেবিল ফ্যান, একটি চেয়ার ওর সিটিসেল মোবাইল ফোনটি রাগ করে ভেঙে ফেলেছিল। এরপর ইমন মদ খেয়েছিল, তখনও আমি কান্নাকাটি করছিলাম। আনুমানিক রাত ৩টা থেকে ৪টার সময় আমি ও ইমন দুজনই বেডরুমে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল ৯টার সময় আমার শ্বশুর আসেন। আমি তাকে নাস্তা খাইয়ে ৫০,০০০ টাকা দেই। তিনি টাকাগুলো নিয়ে চলে যান। সেদিন সকালে ইমন বাথরুম থেকে বের হয়ে এসে ড্রেসিং রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। এর কিছুক্ষণ পর সালমানের পালিত ছেলে ওমর অন্য বাথরুমে গোসল করে বের হয়। ওমরের পরনের কাপড় ড্রেসিং রুমে ছিল। সালমানের বাসার গৃহকর্মী ও ওমরের মাটলি ও ওমর তখন ড্রেসিং রুমের দরজা বন্ধ রেখে দরজা খোলার জন্য ইমনকে ডাকাডাকি করছিল। ডাকাডাকিতে আমি ঘুম থেকে উঠে আসি এবং দরজা খোলার জন্য ইমনকে ডাকাডাকি ও ড্রেসিং রুমের দরজায় নক করি। দরজা না খোলায় আবুলকে দিয়ে চাবি আনিয়ে দরজা খুলে আমরা দেখি ইমন ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আমরা তখন চিৎকার করতে থাকি। আমি ও মনোয়ারা মিলে ইমনকে পায়ের দিক থেকে আলগাইয়া ধরি। ড্রেসিং রুমে থাকা অ্যালুমিনিয়ামের মই আবুল ধরে এবং ডলি মই বেয়ে ওপরে উঠে বটি দিয়ে ইমনের গলার রশি কেটে দেয়। রশিটি স্ক্রিপিং রোপ ও আয়রন কর্ড দিয়ে বানানো ছিল। আমরা ইমনকে ফ্লোরে নামিয়ে রাখি। দোকান থেকে সরিষার তেল এনে গরম করে ইমনের হাতে পায়ে ও শরীরে মালিশ করি। ইমনের মলদার দিয়ে মল ও প্রস্রাব নির্গত হওয়ায় আবুল ও ডলি ইমনের প্যান্ট পাল্টিয়ে দেয়। তখন আবুল ইমনের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট পায়। এর মধ্যে রমনা থানার ওসি সহ পুলিশ আমাদের বাসায় আসে। আবুল ইমনের পকেটে পাওয়া চিরকুট আমার হাতে দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করায় আমি পুলিশের হাতে সেই চিরকুট দিয়ে দেই। পাশের বাসার সালমান হোসেন সহ প্রতিবেশীরা সবাই এসেছিল। পাশের ক্লিনিক থেকে ডাক্তার ডেকে আনা হয়েছিল। ডাক্তার ইমনকে দেখে বলেছিল যে ইমন আর বেঁচে নেই। এরই মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ও দেবর বিল্টু আসেন। আমার শাশুড়ি চিৎকার দিয়ে আমাকে বলেন যে তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোকে আর বাঁচতে দেব না। সে আমাকে গালাগালি করার সময় ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তখন আমি ভয়ে পাশের ইয়াসমিন আন্টির কাছে গিয়ে দাঁড়াই। তখন তিনি ইয়াসমিন আন্টির সঙ্গে আমাকে নিয়ে ঝগড়া শুরু করে দেন। ওই সময় বাদল খন্দকার, মতিন রহমান, শাহ আলম কিরণ, মোহাম্মদ সেলিম এবং পাশের বাসার সুইটি ভাবি ও তার স্বামী সালমান সহ সবাই উপস্থিত ছিলেন। ইমনকে তখন সবাই মিলে সেখান থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যায়। তখন পুলিশের বজলুল করিম সাহেব ও রমনা থানার ওসি আমার বাসায় তাদের টিম নিয়ে তল্লাশি করে এবং আমাকে জিজ্ঞাসাবাদ করে। ইমনকে হলি ফ্যামিলি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রিয় দর্শক, এসব তথ্য বারবার শাবনুরের নাম সামনে নিয়ে আসে। আপনার কি মনে হয় সালমানের মৃত্যু রহস্যের মধ্যে শাবনুরের কি কোনো সংযোগ আছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।